দরজায় প্রথম বেল বাজলো, কিন্তু কেউই এগোতে সাহস পেল না। দ্বিতীয়বার বেল বাজতেই শ্বশুর কামাল হোসেন ধীরে ধীরে এগিয়ে গেলেন। দরজা খুলতেই পুরো পরিবেশটা যেন বদলে গেল। আমার বাবা ভেতরে ঢুকলেন, একেবারেই শান্ত, কিন্তু চোখে ভয়ঙ্কর কঠিন দৃষ্টি। তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো পুরো ঘটনাটা স্ক্যান করছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, আপনি, কিন্তু সে বাক্য শেষ করতে পারলো না। আমার বাবা সরাসরি আমার দিকে তাকালেন। তার চোখে আমি প্রথমবারের মতো সেই ভয় দেখলাম, যেটা একজন বাবা তার মেয়েকে এভাবে দেখে পায় না। তিনি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। কে করেছে এটা? ঘরের কেউ একটা শব্দও করলো না। আমি ধীরে ধীরে তাকালাম শাহিদা বেগমের দিকে, আরেকবার তাকালাম ইয়াসিনের দিকে। সবকিছু বুঝতে তার আর সময় লাগলো না। পরের ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ তা বুঝেই উঠতে পারিনি। আমার বাবার সাথে আসা একজন লোক ফোন বের করে কারোর সাথে কথা বলল। মাত্র কয়েক মিনিটের মধ্যে আরো অনেক লোক এসে বাড়িটা ঘিরে ফেললো। ইয়াসিন এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে বলল, দেখুন, এটা একটা ফ্যামিলি ম্যাটার। আমার বাবা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে আগুন। তুমি তো আইনজীবী, তাই না? ইয়াসিন বলল, জি। ভালো, তাহলে তো আইনের ভাষা বোঝো। একটু থেমে তিনি বললেন, গর্ভবতী স্ত্রীর উপরে শারীরিক নির্যাতনের শাস্তি কত বছর জানো? ইয়াসিন এবার পুরো চুপ। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে গেল, সবকিছু দুলতে লাগলো। শেষে আমার যেটা মনে আছে, আমার বাবা আমাকে ধরে ফেলেছিলেন, আর কেউ একজন বলছিল অ্যাম্বুলেন্স আনো। হাসপাতালের সাদা সাদা আলো চোখে পড়তে আমি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলাম। আমার পাশে বসে আছে আমার বাবা, তার চোখ লাল। তিনি আমার হাত শক্ত করে ধরে রেখেছেন। ডাক্তার কি বলেছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। তিনি একটু থামলেন, তারপর খুব ধীরে বললেন, বাচ্চা এখনো আছে, কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি পেটের উপরে হাত রাখলাম। মনে হচ্ছিল আমি আমার সবকিছুই হারাতে বসেছিলাম। কিছুক্ষণ পর দরজায় নক হলো। একজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন। আমার বাবার দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে বললেন, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম। বাবা শান্তভাবে বললেন, মেঘলা, তুমি আর ওই বাড়িতে ফিরছো না। আমার বুকের ভেতরটা কেমন যেন হালকা লাগলো, কিন্তু একই সাথে একটা ভয়ও কাজ করছিল। বাবার চোখ শক্ত হয়ে গেল। ইয়াসিন এখন নিজের কাজের ফল বুঝবে। সেদিন রাতেই ইয়াসিনের জীবনে প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে বুঝতে পারলো এবার সে ভুল মানুষের সাথে ভুল করেছে। সেই মেয়ে তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম। জানালার বাইরে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই প্রথম আমি সত্যিকারের নিঃশ্বাস নিতে পারছি। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু আমি আর আমার অনাগত সন্তান। কিন্তু আমি জানতাম এটাই শেষ না, এটা শুধু শুরু। হাসপাতালে সেই রাতটা যেন শেষই হচ্ছিল না। মাঝে মাঝে নার্স এসে প্রেসার চেক করে যাচ্ছিল। স্যালাইনের ফোঁটা ধীরে ধীরে আমার শরীরে ঢুকছিল। আর প্রতিটা মুহূর্তে আমি শুধু একটা জিনিসই অনুভব করছিলাম, আমি বেঁচে আছি। আমার বাচ্চাও এখনো বেঁচে আছে, কিন্তু আমার ভেতরে যে মেয়েটা এতদিন সবকিছু চুপচাপ সহ্য করেছিল, সে আর আগের মতো নেই। সে বদলে গেছে পুরোপুরি। আমার বাবা তখনও আমার পাশে বসেছিলেন। পুরো রাতে একবারের জন্য তিনি ঘুমাননি। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল রাগ আর অপরাধবোধ। হঠাৎ তিনি খুব ধীরে বললেন, আমি ভুল করেছি মেঘলা। আমি তার দিকে তাকালাম। তিনি আমার হাতটা শক্ত করে ধরে বললেন, তোমাকে একা ছেড়ে দিয়েছি আমি। ভেবেছিলাম তুমি সুখে আছো, আমি ভেবেছিলাম তুমি নিজের মতো করে জীবন করেছো, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি কতটা কষ্টে ছিলে। আমার চোখ আবারও ভিজে উঠলো। আমি বলতে চাইনি আব্বু, আমি আসতে বললাম। আমি চেয়েছিলাম সব ঠিক হয়ে যাক। তিনি মাথা নাড়ালেন। সবকিছু ঠিক হয় না মেঘলা, কিছু কিছু জিনিস ঠিক করতে হয়। তার কণ্ঠে একটা দৃঢ়তা ছিল, যেটা আমি আগে খুবই কম শুনেছি। পরের দিনের সকালটা শুরু হলো অদ্ভুত একটা নীরবতা দিয়ে। ডাক্তার এসে রিপোর্ট দেখে বললেন, আপনি এখন স্টেবল, কিন্তু আপনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কোনো ধরনের স্ট্রেস নেওয়া যাবে না। আমার বাবার সঙ্গে সঙ্গে বললেন, যা যা দরকার সব ব্যবস্থা করা হবে। ডাক্তার মাথা নেড়ে চলে গেলেন। আমি জানতাম এসব ব্যবস্থা কথাটার ভেতরে অনেক কিছু লুকানো আছে। দুপুরের দিকে দরজায় আবারও নক হলো। এবার ঢুকলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, স্যুট পরা, হাতে কিছু ফাইল। তিনি ভেতরে ঢুকে আমার বাবাকে সম্মান দিয়ে বললেন, স্যার, সব ডকুমেন্ট রেডি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাবা আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, মেঘলা, এরা আমাদের লিগ্যাল টিম। আমার বুকটা ধুকধুক করে উঠলো। লিগ্যাল টিম? আমি ধীরে ধীরে বললাম, এত দূর যাওয়ার দরকার আছে? বাবার চোখের দৃষ্টি বদলে গেল। তোমার উপরে হাত তোলা হয়েছে মেঘলা, তোমার অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে ফেলা হয়েছে। এটা এত দূর না, এটাই শুরু। এই ভদ্রলোক ফাইল খুলে একে একে বলতে শুরু করলেন, আমরা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাসাল্ট এবং অ্যাটেম্পট টু হার্ম আনবর্ন চাইল্ড, এই 3টা চার্ট প্রস্তুত করেছি। আমি থমকে গেলাম। এত বড় বড় শব্দগুলো যেন মাথার ভিতরে ধাক্কা দিচ্ছিল। ইয়াসিন একজন আইনজীবী। আমি ধীরে ধীরে বললাম, সে কি এগুলো থেকে বের হয়ে যেতে পারবে না? লোকটা হালকা হাসলো। ম্যাডাম, আইন সবার জন্য সমান, আর আপনার বাবা আছেন। আমি তখনই বুঝলাম আমি এতদিন যা লুকিয়ে রেখেছিলাম সেটা আসলে কত বড় শক্তি ছিল। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা দেখে একটু থামলেন, তারপর ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে কি বলা হচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু বাবার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে শক্ত হয়ে উঠছিল। আমি আগেই বলেছিলাম। তিনি ঠান্ডা গলায় বললেন, এটা এখন আর শুধু পারিবারিক বিষয় নয়। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, না, আমি কোনো আপোষ করব না। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারলাম ওপাশেই ইয়াসিন ছিল। ওদিকে ইয়াসিনের জীবনে তখন একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে। সকালে সে তার চেম্বারে গিয়ে দেখে 2জন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে আছে। তার সহকারী ভয়ে কাঁপছে। ওরা আপনার জন্য অপেক্ষা করছিল। ইয়াসিন নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ, কি ব্যাপার? একজন অফিসার সামনে এসে বললেন, মিস্টার ইয়াসিন, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এতক্ষণ আমি আপনাদেরকে সংগৃহীত একটা গল্পের দ্বিতীয় পর্বটি পড়ে শোনাচ্ছিলাম। আমি খুব শীঘ্রই চেষ্টা করব পরের পর্বটি আপনাদের সাথে শেয়ার করতে। দ্বিতীয় পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।